এ পর্যায়ে আমি বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জেলা পর্যায়ে নির্বাচিত হয়েছেন অঞ্জনা রানী ঘোষ। আমি অঞ্জনা রানী আলম কাকন। আমি 2015 সাল থেকে নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য কাজ শুরু করি এবং আমি যাদেরকে নিয়ে কাজ করতাম তারা ছিল নারী কর্মী। নারী কর্মীদের নিয়ে কাজ করার কারণে আমি নারীদের তাদের ব্যক্তিগত জীবনের অনেক কিছুই ছিল আমার জানাই তার পরিবারে বিভিন্ন ধরনের তার নির্যাতনের কথা। সে তার পারিবারিকভাবে নির্যাতিত, সে আমার কাছে সাহায্য চায়। আমি মনে করি আমি যেহেতু নিজে কিছু করছি, নিজেকে স্বাবলম্বী করছি, এর পাশাপাশি আমার উচিত নারীদেরকেও স্বাবলম্বী করা। মূলত সেই লক্ষ্য থেকেই আমি নারীদের জন্য কাজ করা শুরু করি। আমি নারীদের স্বাবলম্বী করার জন্য তাদেরকে বিনামূল্যে আমি বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি। আমি একজন উদ্যোক্তা, আমি হোমমেড খাবার নিয়ে কাজ করি এবং তার পাশাপাশি আমি নারীদের খাবার, মেকআপ পণ্য এই ধরনের বিভিন্ন প্রশিক্ষণ দেই যাতে তারা নিজেরা স্বাবলম্বী হতে পারে। এছাড়া আমি আমার গ্রামে আমার অশিক্ষিত যারা আছে, যারা স্কুলে যায়নি, বিভিন্ন যারা মেয়েরা আছে যারা নির্যাতিত, স্বামীর বাড়িতে তারা নির্যাতিত হয়, কখনো স্বামীর হাতে, কখনো শাশুড়ির হাতে, সেই সব নারীদের নিয়ে আমি কাজ করি। আমি তাদেরকে নিয়ে উঠান বৈঠকের মাধ্যমে তাদেরকে জানাই যে তারা কিভাবে তাদের এই অত্যাচার নিপীড়ন থেকে তারা বের হয়ে আসতে পারবে, তারা কিভাবে স্বাবলম্বী হতে পারবে। এইভাবে আমি মূলত তাদের নিয়ে কাজ করি। বিভিন্ন স্কুল কলেজে গিয়ে অভিভাবকদের নিয়ে আমি মাঝে আমার মাসিক একটা করে বৈঠক করা হয়, যেখানে আমি তাদেরকে ইফটিজিং, তারপর এই যে এখন সাইবার ক্রাইম হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে তাদেরকে আমি জানাই, তাহলে যাতে তারা সাবধানে থাকতে পারে এবং কোনো রকম অন্যায় হলে তা কিভাবে প্রতিরোধ করতে হবে এই বিষয়ে তাদেরকে আমি জানাই। আজকের এই অনুষ্ঠানে আমাকে জয়িতা হিসেবে নির্বাচন করার জন্য সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন যাতে আমি এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমি যেন নারীদের নিয়ে কাজ করতে পারি, তাদেরকে নিয়ে যেন তারা যেন সবাই যেন স্বাবলম্বী হতে পারে, এই লক্ষ্যে আসলে আমি কাজ করে যাচ্ছি এবং আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। সবাই আমার জন্য দোয়া রাখবেন। নারী নির্যাতন প্রতিরোধ দিবস, দেবপ্রক্রিয়া দিবস 2024 উপলক্ষে এখানে আমাকে আমন্ত্রণ করা হয়েছে। এজন্য আমি ঈশ্বরের কাছে বিনীতভাবে কৃতজ্ঞ এবং প্রার্থনা জানাই। মহোদয়, জেলা প্রশাসক এবং উপস্থিত সকল পর্যায়ে কর্মকর্তা বিন্দু এবং উপস্থিত বিন্দু এবং আমি ধন্যবাদ জানাবো সৃষ্টিকর্তাকে, তারপরে জানাই আমার বাবা মাকে, তারপরে জানাই আমার শিক্ষাগুরু, তারপরে যে কথা না বললেই হয় যে মহিষী নারী বেগম রোকেয়া, যার কারণে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি বা আমি পুরস্কার নিতে যাচ্ছি, তাকে ধন্যবাদ জানাই। এবং আরো ধন্যবাদ জানাই এই অধিদপ্তরে যারা আমাকে আজ এই পুরস্কারে আমার জীবনের শেষ পর্যায়ে এসে আমার মানে কষ্টের দিকে কথা বলার জন্য যে এখানে জায়গা করে দিয়েছে, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। আসলে এখানে প্রত্যেকটা নারী অনেক সংগ্রাম করে এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যদি বলি আমাদের কথা হয়তো দিনে বা ঘন্টায়ও শেষ হবে না। আমি এমন একটা পরিবারে জন্ম নিয়েছি, আমি 1969 সালে 31শে ডিসেম্বর সিরাজগঞ্জ সদর উপজেলায় একটা পল্লী এলাকায় জন্মগ্রহণ করি। তখন আমার পরিবার ছিল অসচ্ছল এবং আমরা ছিলাম 7 ভাই বোন। তার মধ্যে আমার বাড়ি থেকে স্কুল ছিল প্রায় 3 কিলোমিটার দূরে। সেখানে আসলে পড়াশোনা করা ওই মুহূর্তে সম্ভব ছিল না, কিন্তু আমাদের ঐকান্তিক চেষ্টায় আমরা 2 বোন একই সঙ্গে একই বিদ্যালয়ে পড়াশোনা করতাম। একদিন সে যেত, একদিন আমি যেতাম। সে আমার বাবার সাথে ব্যবসায় সহযোগিতা করতো আর আমি একদিন পড়াশোনা করতাম। এইভাবে আমার পড়াশোনা করি। 1983 সালে আমি সিরাজগঞ্জ সদর থেকে ওই প্রতিষ্ঠানে প্রথম আমি বৃত্তি পাই। বৃত্তি পাওয়ার পরে আমাকে তো অনেক মানে সংবর্ধনা দেওয়া হলো, খুশি হলো, কিন্তু সেই খুশিটা আসলে বেশিক্ষণ
পকেটে ছেড়ে আমাকে বিভিন্নভাবে উত্তপ্ত করতে লাগলো এবং আমার আবারও পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম ছিল। তখন আমি সেখান থেকে কি করবো, তখন আমার বড় ভাই বা সমাজ সবাই বললো যে তাকে বিয়ে দেওয়া হোক। তারপরে আমার ওখানকার স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বা সহযোগিতায় আমি ওখান থেকে উত্তরণ পেলাম এবং পড়াশোনা আবারও আমি চালাই গেলাম। এবং আমার বাড়ি থেকে যখন আমাদের পরীক্ষা কেন্দ্র ছিল প্রায় 10 কিলোমিটার দূরে, তখন আমার এক ধর্মবোনের বাড়ি আমাকে রাখা হলো। সেখান থেকেও মানে আমার যে পড়াশোনা করার যতটুকু সুবিধা ততটুকু আমি ওখান থেকে পেলাম না। তারপরে ওখানেও আমার রেজাল্ট খারাপ হলো। তখন আমার ফ্যামিলি পরিবার আবারও তারা বলা শুরু করলো যে না, পড়াশোনা করার দরকার নেই। তখন আমি ওখানে শারীরিক মানসিক ভাবে যখন ভেঙে পড়ি, তখন আমার পাশে এসে দাঁড়ালো আমার এক মামা, যে ময়মনসিংহ ইউনিভার্সিটিতে চাকরি করতো। সে আমাকে ওখানে নিয়ে যায় এবং ওখানে বিভিন্ন ভাবে টিচারদের কাউন্সিলিং এর মাধ্যমে আমি আবার ওখান থেকে উঠে দাঁড়াই। এইভাবে আমি ওখান থেকে আবার ইন্টারমিডিয়েটে বৃত্তি পাই এবং ভালো রেজাল্ট করি। পরবর্তী সময়ে আসলো আমার বাড়ি যখন শেয়ারগঞ্জ ছিল, বিভিন্ন শত্রুদের আক্রমণে ওখানে আমরা থাকতে পারলাম না। তখন আমরা চলে যাই দিনাজপুর উপজেলায়। দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলায় চলে যাই। সেখান থেকে আসলে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়াশোনা করা আসলে সহজ ছিল না, কিন্তু আমার বিশেষ করে আমার মানে ঐকান্তিক চেষ্টায় একা একা ওই বেগম রোকেয়ার মতো গোপনে গোপনে পড়াশোনা করে আমি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আবারও পরীক্ষা দিই। তখন আমার বাবা মাও এত সন্তুষ্ট ছিল না, বা যারা পরিবারের অন্যান্য সদস্য ছিল তারাও বলতো না, বিদেশে রেখে একটা মেয়েকে পড়ানো যাবে না। তখন আমি আবার জোর করে আমার ইউনিভার্সিটি এক সিনিয়র ভাই, আমি ওখানে তার সহযোগিতায় পরীক্ষা দিই এবং ওখানে যখন চান্স পাই, তারপরে আমি ওখানে ভর্তি হই। আবার আমার সংগ্রাম শুরু হয়ে যায়। ওখান থেকে আমি মাস্টার্স পাশ করি। পাশ করার পরে আমি আমারও প্রদত্ত গ্রাম অঞ্চলের সরকারি চাচাতলা স্কুলে আমি সহকারী শিক্ষক হিসাবে এখানে জয়েন করি। কিন্তু জয়েন করার পরে আমি যখন শুনতে পাই যে আমার বেতন স্কেল মানে 1325 টাকা, তখন আমি ওখানে জয়েন করতে চাই না। তখন ওখানকার প্রধান শিক্ষক বা সবাই বলে, তোমাকে এত কষ্ট করে এখানে নেওয়া হলো, কেন জয়েন করবো না, চাকরি করলাম। তারপরে প্রধান শিক্ষক যখন বুঝতে পারলো যে শিক্ষাগত যোগ্যতা আছে, প্রধান শিক্ষক হতে পারবে, তখন উনি আমাদের প্রশাসনিক ক্ষেত্রে একটা বিএড লাগে, উনি আমাকে কিছুতেই বিএড করতে দিতে চাইলো না। ফলে বিভিন্ন সংগ্রাম করে আমি ওখানে বিএড করলাম। তারপরে আমি ওখানে প্রধান শিক্ষক যখন হতে গেলাম 2009 সালে, তখন আমাকে বিভিন্ন ভাবে বাধা দিতে শুরু করলো যে একটা মহিলা পুরাতন স্কুল, এই স্কুলকে চালাতে পারবে না। কিন্তু আমার ভিতরে এত সাহসী ছিল যে কেন আমি চালাতে পারবো না। আমি তখন অনেক চেষ্টা এবং কষ্ট, অনেক প্রতিযোগিতার মাধ্যমে ওখানেও আমি মানে প্রধান শিক্ষক হিসাবে প্রতিষ্ঠিত হই। তারপর থেকেই আমি ওখানে বিভিন্ন আমার স্কুল থেকে প্রতি বছর প্রায় 50টার মতো এ প্লাস পায়। বিভিন্ন মানে প্রতি বছরই 10 থেকে 20 জন বিভিন্ন উচ্চ পর্যায়ের প্রতিষ্ঠানে তারা এখনো প্রতিযোগিতা করতে পেরেছে। এবং আমি 10-12 সালে আমি মাল্টিমিডিয়া ক্লাসরুম হিসেবে ফার্স্ট হই জেলার মধ্যে। আমি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পুরস্কার নিই। তারপরে আমি ওই প্রতিষ্ঠানকে আমি 13 সালে আবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত করি এবং ওখানে আমি মানে বাল্য বিবাহ, যে কথাটা ম্যাডাম আগেই বলে গেল, বাল্য বিবাহ যেহেতু গ্রাম অঞ্চলে ওখানে বাল্য বিবাহের প্রথা খুবই বেশি, সেখান থেকে আমি তাদের উত্তরণ করি। এবং আমি ওইখানে এসে ওই স্কুলটাকে আপনারা জানেন সরকার 18 সালে একটা সরকারি হয়, সেই সরকারি প্রতিষ্ঠানও আমি ওখানে তৈরি করতে পেরেছি। এবং ওখানকার প্রথম আমি মাল্টিমিডিয়া রুম তৈরি করতে পারি। আমি না, মানে আমার সরকারের বা বিভিন্ন পর্যায়ে সহযোগিতায়, মানে আমার ঐকান্তিক ইচ্ছায় আমি এটা করতে পেরেছি। আপনারা জানেন, তারপরেও বিভিন্ন ভাবে একটা নারীকে মানে প্রতিহত করা হয় যে সে যেন উপরে উঠতে না পারে, ভালো চলতে না পারে। এটা
চেয়ে বাস্তবে মনে হয় আর কেউ মানে বলতে পারবে না। গত এই যে আপনি 14 তারিখেও একটা মানে পরিস্থিতির শিকার হয়েছিলেন, কিন্তু বিভিন্ন টেকনিক্যাল বুদ্ধিতে বা আমার ছাত্ররা আমাকে হয়তো ভালো চেয়েছিল, সেখান থেকেও আমি উত্তরণ হতে পেরেছি এবং আপনাদের দোয়ায় আমি এখনো ওখানে এসেছি। আমি বলবো যে আমার জীবনের শেষ পর্যায়ে, আর আমার চাকরি আছে 2-3 বছর, এই সময় এই অবস্থাতে যে এই পুরস্কারটা আমার জন্য আসলে জীবনে অনেক কিছু বড় কিছু করে নিয়ে এসেছে। আমি সবাইকে দোয়া করবো যেন সবাই আমাদের মতো এরকম যারা নারী আছে তারা সবাই যেন কখনো ধৈর্য না হারায়। আমার এই জয় হয় একটা মাত্রই মানে ছিল, সেটা হচ্ছে আমার ধৈর্য ছিল, কষ্ট সইবার মতো ক্ষমতা ছিল, আর বিনয় ছিল। আমি কখনো বিপদে কোনো কিছুতেই ভেঙে পড়তাম না, সবসময় সাহস রাখতাম যে আল্লাহর উপর বিশ্বাস রাখতাম যে আমি তো সৎ কাজ করি, আমি তো ভালো কাজ করি, এখানে আমাকে অবশ্যই সৃষ্টিকর্তা আমাকে জয়লাভ করাবে। এই আত্মবিশ্বাসই হয়তো আজ পর্যন্ত আমি ওখানে ভালো আছি। এবং আপনারা যাবেন, আমার প্রতিষ্ঠানটা দেখবেন গ্রামের মধ্যে অনেক সুন্দর একটা বড় প্রতিষ্ঠান। আচ্ছা, এই বলে আমি আমার সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমার বাল্যকালে বিবাহ হয়, নিজের প্রেম আবদ্ধে আমি ভুলটা করি আবেগে। তো আমার কথা হইলো, এখানে আমার যত ছোট আপু বড় আপুদের আছে, আমি সবার উদ্দেশ্যে বলবো যে ডিভোর্স বা পরিত্যাগটা এইটা ভেবে তোমরা কখনো পিছনে থাকবে না। কাজ, তোমার উদ্যোগ যদি তুমি নাও, তুমি সামনে এগিয়ে যাবা। এতে হয় কি, নিজের উদ্যোগ যদি ঠিক থাকে, নিজের লক্ষ্যটা ঠিক থাকলে তুমি সামনে অবশ্যই এগিয়ে যেতে পারবা। আর সেটার প্রমাণ আমি নিজে। কারণ আমি যখন বাসায় থাকছি, আমার মানে নিজের বাবার কাছে আমি মনে হয়েছি যে আমি বোঝা হয়ে গেছি, এরকম টাইপ। আমার বাবার হয়তো ওটা মানে বোধ হয় নাই, কিন্তু মানে আশেপাশের যে লোকজন তাদের যে কথাটা, এটা মানে নেওয়ার মতো ছিল না। তো আমি যখন কাজ করতাম, বা আমি মহিলা অধিদপ্তর থেকে যখন আমি প্রশিক্ষণ নিলাম, আমার ম্যাম আতারা ম্যাম যখন আমাকে প্রশিক্ষণ দিল, আর সেখান থেকে আমি কিছু ভাতা পাইলাম, এই ভাতাটা আমি আমার নিজের পুঁজি হিসেবে কাজে লাগালাম। কাজে লাগানোর পরে দেখতেছি যখন যে হ্যাঁ আমি তো সাড়া পাচ্ছি, আমার কাজের আমি সাড়া পাচ্ছি, তখন সেখান থেকে ম্যামের সাহায্য নিয়ে আমি টিএমএসএস গেলাম। টিএমএসএস যাওয়ার পরে ওখানে প্রশিক্ষণ নিয়ে, ব্লক পার্টিকে প্রশিক্ষণ নিয়ে, সেখান থেকে আমি স্মার্ট নারী উদ্যোক্তার 50,000 টাকা অনুদান পাই। আর এটা সবচেয়ে বড় হয়েছে আমার খুঁটি। এই খুঁটিটা নিয়ে আমি পুঁজি লাগিয়ে আমি ব্যবসায় লেগে যাই। আর আলহামদুলিল্লাহ আজকে ওই পর্যায় থেকে আমি যেখানে অন্যদের আন্ডারে কাজ করতাম, আজকে আমার আন্ডারে 15-20 জন মহিলা উদ্যোক্তা কাজ করতেছে। তারা তাদের মানে সাংসারিক কাজে বা বাচ্চাদেরকে নিজের একটা প্রতিদান দিতে পারতেছে। তো আমার কথা, যারা এরকম নির্যাতিত হয়ে পিছিয়ে আছো মানুষের ভয়ে, যে মানুষ এটা বলবে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা কখনোই ঠিক না। তুমি যদি নিজে ঠিক হও, সমাজ তোমাকেই এগিয়ে নিবে। তো আমার কথা হইলো, এই যে দেখেন আমি আজকে যেখানে ছিলাম, আমি যখন বের হইতাম বলে কি হ্যাঁ ও ডিভোর্সি দেখেও যেখানে যাই সেখানে হয়। আদৌ কি তাই? আমার মধ্যে যদি সে গুণটা না থাকে, আমি যদি কাজ না করি, আমার মুখ থেকে কি মানুষ কাজ নেবে? কখনোই কিন্তু না। তো আমার এই যে ছোট উদ্যোক্তা থেকে আজকে আমি একটু একটু করে উপরে উঠতেছি। আমার বড় আপু, আমার ম্যাম, আমার স্যাররা যারা আমার অনুপ্রেরণা দেয়, আমি আর এখন আমার ছোট আপুদের অনুপ্রেরণা হতে চাই, যে তারা যেন আমাকে দেখে বোঝে যে হ্যাঁ, কণা আপু বলছিল যে পিছিয়ে থাকবো না, আমরা সামনে এগিয়ে যাব। আর এভাবেই মনে হয় নিজের লক্ষ্যে, নিজের উদ্যোগে, আর সবচেয়ে বড় কথা আমরা নিজের উদ্যোগ ঠিক করব। আমরা কে কি করলো, কে কি বললো এটা দেখবো না, নিজের লক্ষ্যের দিকে ধীর গতিতে এগোবো। ইনশাআল্লাহ আমরা নিজের লক্ষ্যে পৌঁছে যাব। আর আজকে এই সম্মাননাটা পাওয়াতে আমি কি বলবো, আজকে যারা আমাকে বলতো যে হ্যাঁ ও এরকম ওইরকম, তারা এখন আমাকে বলতেছে আপু তোমার একটু কাজ থাকলে আমাকে দিও তো। তো আমি এটাই বলি যে এই যে সময়, আমি ওই সময় কিন্তু তাদের কিচ্ছু বলি নাই, তারা আমাকে বলতে আমি চুপ করে শুনছি। ধৈর্য, আজকে এই ধৈর্যের ফলটা আমাকে দিয়েছে। আর সবার উদ্দেশ্যে বলবো, আমাকে যেন সবাই মানে মন থেকে দোয়া দিবেন। আমি উনি যদি এমন ভাবে নিজেকে মানে উপরে উঠে যান, জাতীয়ভাবে পুরস্কার পাওয়ার যদি যোগ্য হয়ে যান, সকল উদ্যোক্তা আত্মনির্বাচন নির্যাতিত থেকে ঘুরে এসে দাঁড়ালেন, কিন্তু
ওনার যোগ্যতা আছে জাতীয় পর্যায়ে, কিন্তু একবার যে উনি থেমে গিয়েছিলেন উপজেলায়, এই জন্য আর পরের বার পাচ্ছেন না। এই জন্য স্যার আমাদের একটু অধিদপ্তরে বা মিনিস্ট্রিতে চিঠি লিখে এটা স্যার দৃষ্টি আকর্ষণ করতে হবে। আমরা অবশ্যই সেটা সিদ্ধান্ত নিয়ে যে স্যার সেটা লিখবেন। এই যে বিষয়টা যে ক্রমাগত 10 বছর আগে পেয়েছেন, এখন উনি জাতীয় পর্যায়ে যাওয়ার যোগ্য, কিন্তু উনি পাচ্ছেন না। আশা করি এই বিষয়টা আমার দৃষ্টি আকর্ষণ করলে থাকবে না। ধন্যবাদ। আজকের জয়িতা সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বগুড়া জেলার সম্মানিত জেলা প্রশাসক, উপজেলা ম্যাজিস্ট্রেট জনাব অতিরিক্ত জেলা প্রশাসক আছেন। রোকেয়া দিবস, এটা ব্যাপারে আসলে আমার কাছে মনে হয় প্রতি বছর খুব জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। এর আগে আমরা দেখছি যে জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে পালিত হয়ে থাকে। এই দিবসের অনেক গুরুত্ব তাৎপর্য বহন করে, কারণ আমাদের সমাজে কিন্তু 50% বেশি আমাদের নারী যারা আছে। যদি আমরা জনসংখ্যার হিসাব দেখি, আমাদের 52% সমাজে নারী। আর নির্যাতনের শিকার কিন্তু নারীরাই বেশি। আমরা যেভাবেই বলি না কেন, বা আমাদের সমাজটা যেভাবেই আমরা চিন্তা করি না কেন, আমাদের মাদের কথা যদি আমরা চিন্তা করি, আমরা শ্বশুরবাড়ি বা বিভিন্ন জায়গায় আছে, তারাও কিন্তু স্যাক্রিফাইস করে দিচ্ছে। মানে ছোটকালে দেখতাম যে বোনরা আমাদের আদর করতে, বিয়ের পরে আবার স্বামী সংসারে কিন্তু সে আর কাজটা করে যাচ্ছে, এবং নিজের সন্তানকে লালন পালন করা, আবার তার মেয়ে এবং ছেলের সন্তানকে মায়েরা লালন পালন করে যাচ্ছে। তার কিন্তু আর কোনো রেস্ট নাই। যেভাবে আমরা চিন্তা করি না কেন, তারা কিন্তু সবসময় সমাজে তাদের জন্মটা এবং বিষয়টা স্যাক্রিফাইস করে গেছে। এবং তারা যদি স্যাক্রিফাইস না করতো, তাহলে আমাদের সমাজে এটা দেখবেন যে অনেক রকম ঝামেলা তৈরি হচ্ছে। আমি সম্মানিত জেলা প্রশাসক মহোদয়কে বললাম যে আমাদের সরকারে কিন্তু বাবারা তেমন একটা দায়িত্ব পালন করতে পারে। মহিলা সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং সর্বোপরি আমাদের আজকের যে উজ্জ্বল নারীবৃন্দ এখানে যারা উপস্থিত আছেন, বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার নির্বাচিত হয়েছেন, এবং অন্যান্য সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আমি আজকের এই আলোচনা সভার শুরুতেই আজকে যেই মহিয়সী এবং ক্ষণজন্মা নারী এই উপমহাদেশে আমাদেরকে এই পথ দেখিয়েছেন, তার রুহের মাগফিরাত কামনা করি। আপনারা জানেন যে সেই সময় তিনি এই উপমহাদেশে যেই উক্তিগুলা লিখেছেন বিভিন্ন সময়, সেই পর্যায়ে আমরা নেই। তিনি কি বলেছেন যে জেগে উঠো ভগিনী, মাকে মাথা ঠুকে বলো যে আমি কোনো আসবাবপত্র নই, আমি কোনো পশু নই। কিন্তু আমরা কিন্তু এখন সেই পর্যায়ে নই। এখন আমাদের সমাজের অবস্থা অনেক উন্নয়ন হয়েছে, নারীরা অবলীলায় দেশে বিদেশে পড়তে পারছে, এবং আমরা যখন রাতে রাস্তায় বের হই তখনও কিন্তু দেখি নারীরা শপিং এবং বিভিন্ন কর্ম করে বাসায় ফিরছে। কিন্তু তারপরেও নারীরা অনেক ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। একটি জিনিস খেয়াল করবেন যে নারীদের নির্যাতনের কারণ কিন্তু অনেক সময় আমরা নারীরা নিজেরাই। ধরেন যেই পুরুষ আরেকজন নারীকে নির্যাতন করছে, তিনি কিন্তু আমাদেরই কারো বাবা, কারো ভাই, কারো ছেলে। সুতরাং আমরা আমাদের পরিবারে যেই পুরুষরা আছেন তাদেরকে নারীদের প্রতি আমরা বলবো সদয় হওয়ার জন্য না, মানে তাদেরকে নিরপেক্ষ আচরণ করার জন্য, মানুষ হিসেবে ট্রিট করার জন্য, সম্মান দেওয়ার জন্য নারীকে কিন্তু প্রতিটা ধর্মই সম্মান দিয়েছে। আমাকে যথাযথ সম্মানটা দিলেই হয়, আলাদাভাবে যে সুযোগ দেওয়া, আপনারা ধরেন নারী হিসেবে বিশেষ সুবিধার জন্য না, আমাকে মানুষ হিসেবে এবং নারীর যে কর্ম তার প্রতি সম্মান দেখালেই কিন্তু নারীর নির্যাতনটা অনেকটা রোধ হবে। তো আমরা যে যেখানেই আছি নারীদের নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াবো, কথা বলবো, এবং একজন নারী যেন সে তার চলার পথে মসৃণভাবে কাজ করতে পারে সেই জন্য সবাই সবাইকে সহযোগিতা করব। একই সাথে পরিবারের পুরুষদেরকে আমরা সেখানে বোঝাবো। আপনারা ধরেন আজ রাস্তায় যেই আমার ছাত্রী বোনটা ইপ্রিজিং এর শিকার হন, সেখানেও কিন্তু আমাদেরই পরিবারেরই একটা ছেলে তাকে এই ইপ্রিজিং এর কাজে জড়িত আছে। তো আমাদের ঘরের ছেলেগুলাকেও আমরা এইভাবে বুঝাবো যে সে তার বোনের মতো, এবং তার ঘরেও তো মা এবং বোন আছে, সেইভাবে চিন্তা করা, আলাদাভাবে চিন্তা না করা। আরেকটা জিনিস দেখবেন যে আমাদের বেগম রোকেয়া, যাকে আমরা অনুসরণ করছি, আসলে তিনি তো তার শাণিত লেখার মাধ্যমেই উপমহাদেশে সেই সময় আলোচিত হয়েছিলেন।
আর ওনার কিন্তু সহধর্মী, আমি আজকে যেই পদে আছি আমার পূর্বসূরি ওনার সহধর্মী ছিলেন। তো এবং উনি সেখান থেকে ঘর থেকে কিন্তু সাহায্য সহযোগিতা পেয়েছেন পড়ার জন্য এবং কাজ করার জন্য, সমাজের মানুষের জন্য কাজ করার জন্য। সেই সময় আজ থেকে 150 বছর প্রায় আগে, সেই সময় কিন্তু উনি নারীদের জন্য ইংলিশ মিডিয়াম স্কুল করেছেন। ওনার চিন্তা চেতনা দেখেন, এবং তিনি কি চেয়েছেন যে আমরা নারীরা পড়াশোনা করে কাজ করে আদর্শ নারী হব, আদর্শ গৃহিণী হব এবং আদর্শ জননী হব। তো আমাদের আদর্শ জননীর উদাহরণ আমরা চোখের সামনে দেখছি। তো আমরা নারীরা কিন্তু লেখাপড়া বা কর্ম করবো শুধুমাত্র আমাদের অর্থনৈতিক সফলতার জন্য নয়, আমার বাসায় সুশিক্ষা দেওয়ার জন্য নারীর লেখাপড়া দরকার। একজন শিক্ষিত মা তার বাচ্চাকে যেভাবে গড়ে তুলবে, তাকে যেভাবে তার হাইজিনি শিখাবে, স্বাস্থ্যগত যে বিষয়গুলো শিখাবে, যেভাবে আদব কায়দা শিখাবে, সমাজের প্রতি প্রচলিত যে আইন কানুন আছে, যে কোনটা ভালো কোনটা মন্দ, নৈতিকতা, এগুলা শিখাবে, একজন অশিক্ষিত মা কিন্তু সেভাবে শিখাতে পারবে না। এই জন্যই কিন্তু নারী শিক্ষা প্রয়োজন। আপনাদের আশেপাশে এখনো অনেক সুবিধা বঞ্চিত নারী আছেন, তারা হয়তো পরিবারে অনেক সময় বাবা মা মনে করে কি এই মেয়ে সন্তান, সে বেশি লেখাপড়া করে কি হবে, এখন প্রতিযোগিতায় চাকরি পাবে না, সুতরাং তাকে গৃহকর্মী হিসেবে কাজে দেয়, অনেক সময় হচ্ছে কারখানাতে কাজ করতে দেয়, হসপিটালে দেয়, তারপরে আপনার রেস্টুরেন্টে, গার্মেন্টসে পাঠায়। আপনারা তো জানেন যে আমাদের গার্মেন্টসের একটা বিশাল অংশ নারী, এবং জানেন এই যে নারী যারা হেল্পিং হ্যান্ড হিসেবে গার্মেন্টসে কাজ করে, তারা স্যালারিটা পায় ঠিক আছে, কিন্তু তারা সেখানে তাদের পুরুষ সহকর্মী যারা কত নির্যাতিত হয়, এবং তাদেরকে অনেক মানসিকভাবে টর্চার করা হয় সেখানে। তো সেটা কি হওয়া উচিত? সেখানে তার একজন সহকর্মী হিসেবেই তো তাকে বিবেচনা করা উচিত, এবং নারীর কর্মক্ষেত্রটা যেন মসৃণ হয়, তার জন্য উপযোগী হয়, সেই বিষয়েও আমাদের কাজ করা প্রয়োজন। আমি চাই সামনের বাংলাদেশ এমন হবে যেখানে আমার নারীরা রাস্তায় বের হবে রাতের বেলা, তাকে কোনো ধরনের প্রতিবন্ধকার সম্মুখীন হতে হবে না। অন্য দেশেও তো যাচ্ছে, তাই না? এবং আমাদের নারীরাও দেখবেন যে অনেকেই বিদেশে যখন যায়, আপনাদের মধ্যেও হয়তো অনেকেই আছেন যে রাতের ফ্লাইটে যাচ্ছেন, রাতের প্লেনে, এবং সেখানে নামছেন, আপনি হোটেলে যাচ্ছেন, ফ্লুট করছেন, কোনো প্রবলেম কিন্তু নেই। সুতরাং আমার দেশের সমাজটাও, শহর এলাকায় এখনো হয়তো ওই ধরনের প্রবলেমটা নাই, কিন্তু গ্রামে এটা আছে এখন। এই প্রতিবন্ধকতাগুলা কিভাবে দূর হবে সেই বিষয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। আর আজকে আসলে একসাথে অনেকগুলো প্রোগ্রাম একত্রিত হয়েছে, আমরা সকাল থেকেই এনগেজ আছি, দুর্নীতি বিরোধী একটা প্রোগ্রাম। সুতরাং দুর্নীতি আমি শুধুমাত্র হচ্ছে অর্থ লেনদেন করলাম সেটাই না, অন্যায়ভাবে অন্য জায়গায় এসে প্রভাবিত করার চেষ্টা করা বা করা, সেটিও তো একটা দুর্নীতি। আমি অন্যজনকে অন্যায় একটা সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, সেটাও একটা দুর্নীতি। সুতরাং এই দুর্নীতি প্রতিরোধেও আপনাদের ভূমিকা এখানে অনস্বীকার্য। আমাদের বেগম রোকেয়া তো বলে গেছেন যে আমি যেখানে একটা পরিবারের অর্ধাঙ্গিনী, সমাজের অর্ধেক, এবং আমাদের কাজী নজরুল ইসলাম বলে গেছেন অর্ধেক নর অর্ধেক নারী যা কিছু করে। সুতরাং নারীকে বাদ দিয়ে কিন্তু কিছু হবে। সুতরাং আমি এই সমাজের দুর্নীতি নির্মূল করতে চাই, পরিবেশ দূষণ রোধ করতে চাই, এবং যে কোনো ভালো কাজই করতে চাই না কেন, নারীকে ছাড়া হবে না। নারীর এখানে অংশগ্রহণ খুবই জরুরি। নারীর অংশগ্রহণ ছাড়া কোনোভাবেই এই কাজগুলো আমাদের জন্য মসৃণ হবে না। সুতরাং আজকে আপনারা বিভিন্ন পর্যায়ে যারা এখানে নির্বাচিত হয়েছেন, আমি এই নির্বাচনের দিন এখানে বাছাই করেছিলাম দুটি ক্যাটাগরি পর্যন্ত বিশেষভাবে করতে পারে, সেই সুযোগটা যাতে দেওয়া হয় সেই বিষয়ে আমরা নজরে আনতে পারি মন্ত্রণালয়ে। আর একটি কথাই বলবো, আপনারা একদিকে যেমন কাজ করবেন, অর্থনৈতিকভাবে সফল হবেন, একইভাবে আমরা প্রত্যেকেই মানে সম্মিলিতভাবে সমাজের উন্নয়নের জন্য কাজ করব। আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। পুরুষরা কিন্তু বলে, আমাদের পাশে যারা আছে বলবে যে নারীরা তো নারীদেরকে হিংসা করে। সুতরাং এই অপবাদ যেন না থাকে, এই অপবাদ ঘুচাইতে হবে আমাদের। আমরা নারীরা নারীদের পাশে দাঁড়াবো, নারীরা নারীদেরকে হিংসা করবে না। নারীরা যাদের সামনে আরো এগিয়ে যেতে পারে সেই বিষয়ে আমরা কাজ করব। আর একইভাবে সমাজের যত ধরনের অসঙ্গতি আছে সবগুলোই আমরা
পাশাপাশি নারীরাও হাত বাড়িয়ে দিব, সেখানে তাদেরকে সহযোগিতা করবেন। সাপোজ আপনার এখানে আমাদের বাজার থেকে আমরা পলিথিন নির্মূলের জন্য প্রতিনিয়তই